বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে সাক্ষ্য আইন পড়ব। সাক্ষ্য আইনের ইতিমধ্যে আমরা গত ক্লাস পর্যন্ত পড়েছিলাম ৩১ ধারা পর্যন্ত। ৩১ ধারা পর্যন্ত। আপনাদের এই ক্লাসের শেষে এই ৩১ ধারা পর্যন্ত রিভিশন করবেন। একেকজনকে একেকটা ধারা বলবো, একেকজন একেকটা ধারা বলবেন। পাশাপাশি আমরা আজকে এখন শুরু করব ৩২ ধারা থেকে। আমাদের সাক্ষ্য আইনের মধ্যে ৩টা পার্ট আছে। একটা স্বীকৃতি, একটা স্বীকারোক্তি, একটা হচ্ছে মৃত্যুকালীন জবানবন্দি। এই মৃত্যুকালীন জবানবন্দিটাকে আমরা আজকে একটু ডিপলি জানবো, ক্লিয়ারলি জানবো। ইতিমধ্যে স্বীকৃতি জেনেছি, স্বীকারোক্তি জেনেছি। এই মৃত্যুকালীন জবানবন্দির পার্টটা যদি পুরোটা জেনে যায় তাহলে আমাদের মোটামুটি সাক্ষ্য আইনের মনে করবেন যে 3/1 শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমরা ৩২ ধারায় দেখবো ৩২ ধারার মূল বিবেচ্য বিষয় কি। যে ব্যক্তিকে সাক্ষী রূপে আহ্বান করা যায় না তার বিবৃতি আদালতে প্রাসঙ্গিক। যে ব্যক্তিকে সাক্ষী রূপে আহ্বান করা যায় না তার বিবৃতি আদালতে প্রাসঙ্গিক। কত ধারায় আমরা দেখতে পাই? ৩২ ধারায় দেখতে পাই। ৪ শ্রেণীর ব্যক্তিকে সাক্ষ্য রূপে আহ্বান করা যায় না, এটাও ৩২ ধারায় বলা আছে। এই ৪ শ্রেণীর ব্যক্তির মধ্যে আমরা দেখতে পাই প্রথম শ্রেণী হচ্ছে যে সাক্ষী সাক্ষ্যদানের পর মারা গেল, যে সাক্ষী সাক্ষ্যদানের পর হারিয়ে গেল, যে সাক্ষী সাক্ষ্যদানের পর বর্তমানে সাক্ষ্য দেওয়ার জন্য অনুপযুক্ত বা শারীরিকভাবে উপযুক্ত নয়, সামর্থ্য নাই তার সাক্ষ্যদানের মতো, তাহলে সাক্ষ্যদানের অযোগ্য। আর চতুর্থ ব্যক্তি হচ্ছে যাকে আদালতে উপস্থাপন করা, উপস্থিত করা সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। এই 4 শ্রেণীর ব্যক্তিকে আদালতে সাক্ষী রূপে আহ্বান করা না গেলেও তার বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হবে। ৩২ ধারায় বলা আছে এই যে সকল ব্যক্তি যে বললাম 4 শ্রেণীর ব্যক্তি, এই 4 শ্রেণীর ব্যক্তিদের বিবৃতি লিখনী সম্পর্কে আমরা ৩২-এর 1 থেকে 8 ধারা বলবো। এখন ৩২-এর 1 থেকে 8 ধারা পর্যন্ত আমরা দুইটা ভাষা একটু বেশি ব্যবহার করব। প্রথম ভাষা হচ্ছে লিখনী, দ্বিতীয় ভাষা হচ্ছে বিবৃতি। বিবৃতি কাকে বলে? বিবৃতির ক্ষেত্রে আমরা দেখতে পাই, বিবৃতির ক্ষেত্রে আমরা দেখতে পাই মৌখিক বলা, মৌখিক উক্তিকে কি বলা হয়? বিবৃতি বলা হয়, তাই নয় কি? মুখে কোনো কিছু স্বীকার করলেন, বললেন, এটাকে বিবৃতি বলা হয়। আর লিখনী মানে হচ্ছে কোনো কিছু লিখে গেলেন নাকি। তাহলে আমরা ৩২-এর 1 ধারায় দেখব, যদি আপনারা আগে আপনাদের মতো শিখেছেন, আজকে আমার মতো শিখবেন। যে ব্যক্তি কোনো বিবৃতি দানের পর মারা গেলেন তার সেই বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হবে ৩২-এর 1। তাহলে কোনো বিবৃতি দানের পর বিবৃতি দানকারী যদি মারা যায় সে বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হবে ৩২-এর 1 ধারা অনুযায়ী। তাহলে বিবৃতি দেওয়ার পর মারা গেলে প্রাসঙ্গিক হবে ৩২-এর 1। দেন আমরা দেখব এই বিবৃতি দানকারী বিবৃতি দেওয়ার পর মারা গেলে যেমন প্রাসঙ্গিক হবে ৩২-এর 1, তেমনি আরেকটা শব্দ বলেছিলাম না, লিখুনি। এমন কোন লেখা যে লেখা দৈনন্দিন কাজে রীতিনীতি স্বরূপ লিখে থাকেন সেই লিখনিটাও আদালতে প্রাসঙ্গিক হবে ৩২-এর 2। তাহলে বিবৃতি দিয়ে মারা গেলে প্রাসঙ্গিক ৩২-এর 1, লেখা লিখে মারা গেলেন প্রাসঙ্গিক হবে ৩২-এর 2। এই লেখাটা কিভাবে প্রাসঙ্গিক হবে? আমরা দেখতে পাবো লেখাটা প্রাসঙ্গিক হবে জনৈক ব্যক্তি লেখা লিখলো, লেখা লেখার পর তিনি আত্মহত্যা করলেন। এমন কোন লেখা যে লেখা লেখার পর তিনি আত্মহত্যা করলেন, তাহলে তার লেখাটা প্রাসঙ্গিক হবে কিনা? তার লেখাটা প্রাসঙ্গিক হবে কিনা আমরা দেখতে পাই তার লেখাটা প্রাসঙ্গিক হবে কখন, কিভাবে? আমরা এই লেখা প্রাসঙ্গিকের বিষয় দেখতে পাবো ৩২-এর 3-এ বলা আছে। লেখার বিষয় ৩২-এর 3-এ বলা আছে, ৩২-এর 2-এও বলা আছে।
তবে দৈনন্দিন কাজে রীতিনীতি স্বরূপ যে লেখা সেটা হচ্ছে 32-2। আর্থিক মালিকানা সম্পর্কিত লেখা সেটা হচ্ছে 32-3। এখন 32-2 ধারা আমরা পড়তেছিলাম। এই 32-2 ধারা যেমন পড়তেছি, এই 32-2 ধারার ক্ষেত্রে হচ্ছে এমন কোন লেখা যা দৈনন্দিন কাজে রীতিনীতি স্বরূপ লেখলেন। আপনি ডায়েরি মেনটেন করেন না? অনেকেই ডায়েরি মেনটেন করে, আগেকার যুগে করতো, এখন মোবাইল আসার পর সেগুলো লেখা বন্ধ করে দিচ্ছে। জনৈক ব্যক্তি তার প্রেমিক প্রেমিকার সাথে কথা কাটাকাটি হয়েছে, বাকবিতণ্ড হয়েছে। তিনি তার সে বাকবিতণ্ডের সূত্র ধরে ঘটনা যা আছে সব তার ডায়েরিতে লিখলেন, রাতের বেলা আত্মহত্যা করছেন। তাহলে সেই ডায়েরিটা আদালতে প্রাসঙ্গিক হবে কত ধারায়? 32-2। কারণ এমন লেখা লেখছেন, ডায়েরিতে লেখাটা তার একটা নিয়মিত কাজ, প্রাত্যহিক কাজ, তিনি প্রতিদিনই ডায়েরি মেনটেন করেন। আমিও মেনটেন করেছি, আপনারা করেছেন কিনা জানি না। জীবনের হিস্ট্রি, কোথায় কি করছি, আকাম কুকাম যা আছে, এই যে লিখি আমরা আর কি, প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাই। এই লেখাটা আদালতে প্রাসঙ্গিক হবে যদি ওই লেখাটা কোনো মামলা রিলেটেড বিষয় হয়ে থাকে। তাহলে আত্মহত্যা যে করছে, কেন করছে, যদি ওই ডায়েরিতে লেখা থাকে তাহলে সেটা প্রাসঙ্গিক হবে 32-2। আবার জনৈক ব্যক্তি এমন কোন লেখা লিখে গেছেন যা আর্থিক বা মালিকানা সম্পর্কিত। অনেকের কার কত সম্পত্তি আছে, কার কত সম্পত্তি আছে, সে সম্পত্তি আমরা দেখতে পাই। কার কত সম্পত্তি আছে সে সম্পত্তির বিষয়ে তিনি, অনেকেই দেখা যায় যে তার মিসেসকে বলে না বা তার পরিবারকে বলে না, কিন্তু তিনি যদি তার ডায়েরিতে লিখে যায় বা এমন কোনো কাগজে তিনি লিখে যান যে আমার এত টাকা আছে বা আমি এত টাকা কাউকে ধার দিছি, যেটা আপনার পরিবার জানে না। এখন আপনি মারা গেলেন, মারা যাওয়ার পর ওই টাকা উদ্ধারের জন্য আপনার লিখনিটা আদালতে প্রাসঙ্গিক হবে কত ধারা অনুযায়ী? 32-3। কারণ এটা একটা আর্থিক মালিকানা সম্পর্কিত বিষয়। তাহলে আর্থিক সংশ্লেষ রয়েছে এমন বিষয় আদালতে প্রাসঙ্গিক হবে 32-3। তাহলে প্রথমে আমরা দেখতে পেয়েছি যে বিবৃতি দানের পর বিবৃতি দানকারী মারা গেলেন, সেই বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হবে 32-1। দৈনন্দিন কাজের রীতিনীতি স্বরূপ লিখনি প্রাসঙ্গিক হবে 32-2। আর্থিক মালিকানা সম্পর্কিত লিখনি প্রাসঙ্গিক হবে 32-3। আপনারা এখন 32-4 পড়ার পূর্বে একটু প্রিভিয়াস ক্লাসে যাব। খেয়াল করেন, গত ক্লাসে আমরা পড়েছিলাম 13 ধারায় অধিকার প্রথা সম্পর্কে ঘটনা প্রাসঙ্গিক, মনে আছে নাকি? অধিকার প্রথা সম্পর্কে ঘটনা প্রাসঙ্গিক 13 ধারায়। এছাড়া আমরা জেনেছি অধিকার প্রথা সম্পর্কে অভিমত প্রাসঙ্গিক 48 ধারায়। কত ধারায়? 48 ধারায়। তাহলে অধিকার প্রথা সম্পর্কে ঘটনা প্রাসঙ্গিক 13, অভিমত প্রাসঙ্গিক 48, বিবৃতি প্রাসঙ্গিক বিবৃতি প্রাসঙ্গিক হবে 32-4। কত? 32-4। মানে হচ্ছে কোন রাস্তা নিয়ে গন্ডগোল হচ্ছে, জনৈক ব্যক্তি বলতেছে এটা আমার বাবার সম্পত্তি, কিন্তু গ্রাম প্রধান যার বয়স 70 তিনি বলতেছেন যে 3 পুরুষ যাবৎ দেখতেছি এই জমিটা, এই জায়গাটা রাস্তার উপরে ব্যবহৃত হচ্ছে, আজকে তুমি এসে বলতেছো তোমার জায়গা। তাহলে তিনি যে বিবৃতিটা দিলেন, এই বিবৃতিটা আদালতে প্রাসঙ্গিক হবে 32-4 ধারা অনুযায়ী। তাহলে অধিকার প্রথা সম্পর্কে ঘটনা প্রাসঙ্গিক 13 ধারায়, অভিমত প্রাসঙ্গিক 48 ধারায়, অধিকার প্রথা সম্পর্কে মৌখিক বিবৃতি 32-4। বুঝা যাচ্ছে কিনা? জানি না বুঝতেছেন কিনা। না বুঝলে বলবেন, প্রশ্ন করবেন। প্রশ্ন করা, জানা, জিজ্ঞাসা এটা আপনার অধিকার। আর আমি যতটুকু সম্ভব বলা, জানা, বুঝানো এটা আমার দায়িত্ব, মোরাল রেসপন্সিবিলিটি। সো যদি না বুঝেন বলবেন, আর যদি বুঝেন সেটাও বললেন। আমি তো আর বুবা ব্যক্তির সাথে ক্লাস করতেছি না, তাই না? তাহলে আমরা দেখতে পাই যে যিনি বিবৃতি দানের পর মারা গেলেন তার বিবৃতি প্রাসঙ্গিক হবে 32-1। দৈনন্দিন কাজে রীতিনীতি স্বরূপ লিখনি প্রাসঙ্গিক হবে 32-2। আর্থিক মালিকানা সম্পর্কিত লিখনি প্রাসঙ্গিক হবে 32-3। অধিকার প্রথা সম্পর্কিত বিবৃতি প্রাসঙ্গিক হবে 32-4। এখন আমরা যাব
32-এর 5 এবং 32-এর 6। 32-এর 5-এ দেখতে পাই 5 এবং 6 তিনটা শব্দ, একই শব্দ ব্যবহৃত হবে একটু এদিক সেদিক করে, খেয়াল করেন। বৈবাহিক সম্পর্ক, রক্তের সম্পর্ক, দত্তক, কয়টা শব্দ? তিনটা। বৈবাহিক সম্পর্ক মানে বিবাহ হয়েছে কিনা, রক্তের সম্পর্ক, দত্তক মানে পালক পালছে কিনা। তো বৈবাহিক সম্পর্ক, রক্তের সম্পর্ক, দত্তক প্রমাণ করার জন্য কারো মুখে বলা বিবৃতি প্রাসঙ্গিক হবে 32-এর 5। বৈবাহিক সম্পর্ক, রক্তের সম্পর্ক, দত্তক প্রমাণ করার জন্য বিবৃতি প্রাসঙ্গিক 32-এর 5। বৈবাহিক সম্পর্ক, রক্তের সম্পর্ক, দত্তক সম্পর্কে লিখনী প্রাসঙ্গিক হবে 32-এর 6। কত? 32-এর 6। তাহলে একই ঘটনা, বৈবাহিক সম্পর্ক, রক্তের সম্পর্ক, দত্তক, এটা প্রমাণ করার জন্য মৌখিক বিবৃতি প্রাসঙ্গিক 5, 32-এর 5, আর লিখনী প্রাসঙ্গিক 32-এর 6। এখন আমরা উদাহরণে যাব। উদাহরণ হচ্ছে, জনৈক ব্যক্তিকে তার মা পালক দিচ্ছেন, অন্য জায়গায় লালন পালন করার জন্য দিয়ে দিচ্ছেন। এখন যাকে পালক দিচ্ছেন আর্থিক অবস্থা ভালো না, এ বিষয়ে তার চাচা চাচি দাদা দাদু কেউ না কেউ হয়তো জানে। যখন ওই শিশুটি বড় হলো, 20 বছর 30 বছর হয়ে গেল, কোনো ঘটনায় জানতে পারলো যে তার আসল বাবা মা তারা না, তাহলে প্রকৃত বাবা মা কে? আপনারা একটু সিনেমায় দেখেন না, বাপ্পারাজ যায় কোথাও, যাওয়ার পরে আর বড় হয়, এখন তার পিতৃত্ব পরিচয় চায়, কে দেয়? দেখবেন একজন বয়স্ক লোক এসে বলতেছে যে তোর বাবা মা তো সে। এমন ঘটনা আমরা দেখি কিনা? এই ঘটনাগুলোর ক্ষেত্রে যেহেতু দীর্ঘকাল আগের এই আইন, আগেকার বিষয়গুলো তারা এই আইনে বেশি প্রস্ফুটিত করছে। বর্তমানে আমরা কি করি? এই রক্তের সম্পর্ক প্রমাণ করার জন্য কি পরীক্ষা রয়েছে? ডিএনএ টেস্ট আছে কিনা? তাহলে যখন ডিএনএ টেস্ট ছিল না, তখন এই বিবৃতি লিখনি আদালতে প্রাসঙ্গিক ছিল। তাহলে আমরা দেখতে পাই রক্তের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, দত্তক প্রমাণ করার জন্য কোনো ব্যক্তি মুখে যদি বলে যে হ্যাঁ আমি দেখছি তোমার বাবা মার আর্থিক অবস্থা ভালো না, তোমরা ছেলে মেয়ে হয়েছো 5 জন, কিভাবে লালন পালন করবে? 2 জনকে পালক দিছে, 2 জনকে তারা বড় করছে, তোমার বাবা মা আসলে সে। এই যে মুখে বললো, এই বলাটা আদালতে প্রাসঙ্গিক হবে 32-এর 5। কত? 32-এর 5। আর 32-এর 6 আমরা দেখতে পাই এই বৈবাহিক সম্পর্ক, রক্তের সম্পর্ক, দত্তকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রসবকালীন ব্যক্তি মারা যায়, সংশ্লিষ্ট মহিলা মারা যায়, তার যদি পিতা মাতা না থাকে, তাকে কোথাও যদি রাখা হয়, সে বিষয়ে কোথাও না কোথাও লিখনি থাকে। ধরেন ডাক্তারও লিখে রাখতে পারে যে মাকে যখন তার পিতা নাই, মাকে যখন সিজার অপারেশন করা হয় তার মা মারা যায়, এ অবস্থায় তাকে কোনো ইয়েতে দেওয়া হয়, এতিমখানে রাখা হয় বা কারো কাছে দেওয়া হয় লালন পালন করার জন্য, এমন হতে পারে না? তাহলে কারো পিতৃত্ব পরিচয়ের জন্য, কারো রক্তের সম্পর্ক পরিচয়ের জন্য কোন লিখনী আদালতে প্রাসঙ্গিক হবে 32-এর 6। তাহলে রক্তের সম্পর্ক, দত্তক এবং বৈবাহিক সম্পর্ক প্রমাণের জন্য মৌখিক বিবৃতি প্রাসঙ্গিক হবে 32-এর 6, 32-এর 5, আর লিখনী প্রাসঙ্গিক হবে 32-এর 6। তাহলে আবার পিছনে যান। বিবৃতি দানের পর বিবৃতি দানকারী যদি মারা যায়, তাহলে আদালতে প্রাসঙ্গিক হবে কত ধারায়? 32-এর 1। এমন কোন লিখনী যে লিখনী দৈনন্দিন কাজে রীতিনীতি স্বরূপ লিখছেন, প্রাসঙ্গিক হবে 32-এর 2। এমন কোন লিখনী যে লিখনী আর্থিক বা মালিকানা সম্পর্কিত সংশ্লেষ রয়েছে, 32-এর 3। আর অধিকার প্রথা সম্পর্কে বিবৃতি প্রাসঙ্গিক হবে 32-এর 4। রক্তের সম্পর্ক প্রমাণের জন্য বিবৃতি প্রাসঙ্গিক হবে 32-এর 5। রক্তের সম্পর্ক প্রমাণের জন্য লিখনী, হাতের লেখা, ডায়েরি প্রাসঙ্গিক হবে 32-এর 6। এখন দেখেন 32-এর 7-এ যাব। 32-এর 7-এর ক্ষেত্রে আমরা দেখবো কারবার সম্পর্কিত লিখনী। এখানে একটা কথা বলা আছে, বাজার দর। গতকালকে বলেছিলাম না আপনাদের যে আমার দাদা ছিলেন কৃষক, যিনি দানের দাম লিখে রাখতেন আগেকার যুগে, যদিও এখন দান করার সুযোগ নেই, জমি জমা কম।
প্রতি বছর কত টাকা করে ধান বিক্রি করতেন সেটা লিখে রাখতেন। তাহলে আজ থেকে 25 বছর আগে কত টাকা ছিল ধানের দর, এটা জানার জন্য এই খাতাটা সহায়ক হইতে পারে না? এই জন্য আমরা দেখতে পাই কারবার সম্পর্কিত বিষয়ে যে লিখনী লেখা হয়, ব্যবসা সম্পর্কিত যে লিখনী লেখা হয়, সে লিখনীটা প্রাসঙ্গিক হবে আদালতে 32-7। তাহলে কারবার সম্পর্কিত লিখনী 32-7। দেন আমরা দেখতে পাবো 32-8 সর্বশেষ বিষয়। বলেছিলাম কোন চিত্র সম্পর্কে একাধিক ব্যক্তির অভিমত বা মনোভাব প্রাসঙ্গিক হবে 32-8। এক্ষেত্রে প্রমাণের জন্য উদাহরণ দেখেন, নিজের উপর নেই। গতদিন বলেছিলাম যে আমার চাচা ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলেন, তো তার মনোভাব আর আমার মনোভাবের মধ্যে পার্থক্য আছে না? আমি সে গেও গ্রামের লোক, অশিক্ষিত লোক, তিনি তো অবশ্যই শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটি টিচার। তিনি বাড়িতে যে বাড়ি করছেন থাকার জন্য নয়, মাঝে মধ্যে যাইতেন, দেখতেন। ওখানে তিনি তার বাড়ির যে বাউন্ডারির দেয়ালের মধ্যে বিভিন্ন প্রকার চিত্রাঙ্কন করছেন। যে চিত্রাঙ্কন গুলো আমার দাদা চাচা খালারা দেখে মন্তব্য করতেন যে লোকটা নষ্ট হয়ে গেছে, ঢাকা শহরে গিয়ে কি এগুলো আঁকছে। যদিও তিনি আঁকছেন হচ্ছে রবীন্দ্রনাথের কিছু বিষয় যেগুলো শিক্ষিত লোক বুঝে, কিন্তু অশিক্ষিত লোক এই ছবির মর্মার্থ বুঝে না। তাহলে এই বিষয়ে তারা যে মন্তব্যটা করতেছে যে লোকটা নষ্ট হয়ে গেছে, কি এগুলি আঁকছে, দেখা যায় না, এভাবে চোখ বন্ধ করে যায়। এই যে বিষয়গুলো কোনো চিত্র সম্পর্কে, ব্যঙ্গচিত্র সম্পর্কে একাধিক ব্যক্তির মনোভাব প্রাসঙ্গিক হবে কত ধারা আমরা দেখতে পাই? মনোভাব প্রাসঙ্গিক 32-8। তাহলে আমরা এই যে এতগুলো বিষয় পড়লাম, মনে রাখার জন্য কিভাবে লিখবো এখন একটু দেখেন। 32-8 লিখবো মনোভাব প্রাসঙ্গিক, 32-7 লিখবো কারবার সম্পর্কিত লিখনী প্রাসঙ্গিক, 32-6 লিখবো বৈবাহিক সম্পর্ক প্রমাণে লিখনী প্রাসঙ্গিক, 32-5 লিখবো বৈবাহিক সম্পর্ক প্রমাণে বিবৃতি প্রাসঙ্গিক, 32-4 লিখবো অধিকার প্রথা সম্পর্কে বিবৃতি প্রাসঙ্গিক, 32-3 লিখবো আর্থিক মালিকানা সম্পর্কিত লিখনী প্রাসঙ্গিক, 32-2 লিখবো দৈনন্দিন কাজে রীতিনীতি স্বরূপ লিখনী প্রাসঙ্গিক, আর 32-1 লিখবো বিবৃতি প্রদান করার পর বিবৃতি দানকারী মারা গেলে সেই বিবৃতি প্রাসঙ্গিক হবে 32-1। তাহলে এই যে এতগুলো আলোচনার পর যে সামারিটা টানলাম, এই সামারিটা আপনাদের বিবেচ্য বিষয়। এই শব্দগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। কষ্ট হবে জানি, আগে যদিও পড়েন নাই, তথাপিও এই বিষয়গুলো একটু চেষ্টা করবেন পড়ার জন্য, কারণ পরীক্ষাতে 32-1, 32-2, 32-3 এই তিনটা ধারা থেকে অলরেডি প্রশ্ন আসছে। এখন 32-4, 32-5, 32-6 থেকে যে প্রশ্ন আসবে না আমরা বলতে পারবো? এই জন্য আমরা চেষ্টা করব যে অন্তপক্ষে এই ক্লাসের মাধ্যমে ধারাগুলোর মধ্যে মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট নিতে পারি, পরীক্ষাতে আসলে যেন আমরা দিতে পারি। 32-7 দ্যাট মিনস কারবার সম্পর্কিত লিখনী। কারবার সম্পর্কিত লিখনী আদালতে প্রাসঙ্গিক হবে। ব্যবসা সম্পর্কিত লিখনী বলেছিলাম না যে আমার দাদা কৃষক, তিনি লিখে রাখতেন গতকালকে ধানের দর ছিল 170 টাকা, আজকে কেন 160 টাকা বেচবো, কালকে 170 বেচছি। আবার 170 টাকা গতকালকে বেচার পর আজকে যখন 180 হয় তখন একটু উৎফুল্ল যে গতকালকে দাম আজকে বাড়ছে। তাহলে এই যে তারতম্যর বিষয়টা আমরা দেখতে পাই এই ব্যবসায়িক সম্পর্কিত লিখনির মাধ্যমে প্রমাণ করা যাবে, যা আমরা ইতিমধ্যে জেনেছি 32-7। তাহলে সর্বশেষ বিষয় আমরা জানবো এখন। সর্বশেষ বিষয় আমরা জানবো এখন 32-1 যে পড়েছে, বিবৃতি দানের পর বিবৃতি দানকারী যদি মারা যায় সে বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হবে। এই বিষয়টাকে আমরা দেখতে পাই 266 প্রবিধান মোতাবেক মৃত্যুকালীন জবানবন্দি বলেও অবহিত করা হয়। মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে আমরা ছোট করে যদি জানি, একদম ছোট করে জানবো, মৃত্যুর কুলে পতিত হয়ে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে যে বিবৃতি দেন, মৃত্যুর কুলে পতিত হয়ে মৃত্যু সম্পর্কে বা মৃত্যুর কারণ সম্পর্কে যে বিবৃতি দিয়ে থাকেন সে বিবৃতিকে মৃত্যুকালীন জবানবন্দি বলা হয়ে থাকে। কত ধারায়? 32-1 প্রবিধান 266। এই মৃত্যুকালীন জবানবন্দি কে কে গ্রহণ করতে পারেন? পরীক্ষাতে আসে না? মৃত্যুকালীন জবানবন্দি গ্রহণ করতে পারেন আমরা দেখতে পাই পুলিশ, আগে নিজেকে প্রায়োরিটি দিবেন। পুলিশ পারেন, ম্যাজিস্ট্রেট পারেন, ডাক্তার পারেন, অন্য কোনো ব্যক্তি পারেন। কয় শ্রেণী? 4 শ্রেণী বললাম নাকি?
পুলিশ, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, অন্য কোনো ব্যক্তি। দেন আমরা দেখব এই মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করার পর, তিনি যদি বেঁচে যান, তাহলে সেই মৃত্যুকালীন জবানবন্দিটা কি রূপে আদালতে প্রাসঙ্গিক হয়ে থাকে। আমরা দেখব মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার পর যদি সংশ্লিষ্ট ব্যক্তি বেঁচে যান, তাহলে সেটা আমরা দেখতে পাই, যদি পুলিশ গ্রহণ করে থাকেন সেটা 161 ধারায় প্রাসঙ্গিক। কত? 161 ধারায় মৌখিক বিবৃতি বলে বিবেচিত হবে। যদি ম্যাজিস্ট্রেট গ্রহণ করে থাকেন সেটা 164 ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি বলে বিবেচিত হবে। আর এই মৌখিক বিবৃতি এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে গ্রহণযোগ্য হবে 162 ধারায়, ফৌজদারি কার্যবিধি। কত ধারায়? তিনটেই কিন্তু ফৌজদারি কার্যবিধি, 161, 164, 162। দেন আমরা দেখব এই মৃত্যুকালীন জবানবন্দি সাক্ষ্য আইনের 145 ধারায় বৈপরীত্য প্রদর্শনে এবং সাক্ষ্য আইনের 157 ধারায় সমর্থনমূলক সাক্ষ্য রূপে আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে প্রাসঙ্গিকতার বিষয় আমরা দেখতে পাই 145, 157 সাক্ষ্য আইন, আর আদালতে গ্রহণযোগ্য হবে ফৌজদারি কার্যবিধি আইনের 162। আর পুলিশ গ্রহণ করলে মৌখিক বিবৃতি রূপে বিবেচিত হবে 161, এবং ম্যাজিস্ট্রেট গ্রহণ করলে সেটা স্বীকারোক্তিমূলক জবানবন্দি রূপে বিবেচিত হবে 164। ধারা কয়টা বললাম? 5টা ধারা, 161, 164, 162 ধারায় গ্রহণযোগ্য। সাক্ষ্য আইনের 145 বৈপরীত্য প্রদর্শনে, 157 সমর্থনমূলক বিষয়ে আদালতে প্রাসঙ্গিক হবে, যা আমরা ইতিমধ্যে জেনেছি। তাহলে এই হচ্ছে আমাদের মৃত্যুকালীন জবানবন্দি রিলেটেড। আর একটা সর্বশেষ বিষয়, যে মৃত্যুকালীন জবানবন্দি কিভাবে লিপিবদ্ধ করতে হয়, পরীক্ষাতে আসে এটা প্রায়শই। মৃত্যুকালীন জবানবন্দি কিভাবে লিপিবদ্ধ করতে হয় আমরা দেখব। মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করতে হয়, প্রথমে সূত্র লিখতে হবে। দেন আমরা দেখতে পাই ঘটনার সময় এবং তারিখ দিতে হবে, ঘটনাস্থলের বিবরণ দিতে হবে, পাশাপাশি সাক্ষীদের নাম ঠিকানা দিতে হবে, বিবৃতি দানকারী যে ভাষায় বলবেন সে ভাষায় লিখতে হবে। বিবৃতি দান শেষে জবানবন্দি বিবৃতি যিনি দিলেন তার স্বাক্ষর থাকবেন, প্রস্তুতকারী স্বাক্ষর থাকবেন, সাক্ষীদের স্বাক্ষর থাকবেন। তাহলে এই হচ্ছে আমাদের মৃত্যুকালীন জবানবন্দিতে কি কি বিষয় উল্লেখ থাকে। তাহলে এই মৃত্যুকালীন জবানবন্দিতে আমরা দেখতে পাই এই বিষয়ে উল্লেখ থাকে, সূত্র থাকে, সময় তারিখ থাকে, ঘটনাস্থলের বিবরণ থাকে, সাক্ষীদের নাম ঠিকানা থাকে, জবানবন্দিদাতার নাম ঠিকানা থাকে, পাশাপাশি জবানবন্দিদাতার স্বাক্ষর বা টিকসই থাকবে, প্রস্তুতকারী স্বাক্ষর থাকবে, সাক্ষীদের স্বাক্ষর থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের 32 ধারার বিষয়। তাহলে আমরা এক শব্দে আমরা জানবো সর্ব বিষয়টি যতগুলো আমরা আলোচনা করলাম, 4টা পার্ট। প্রথমে জেনেছি 32 ধারায় যে সকল সাক্ষীকে সাক্ষ্যরূপে আহ্বান করা যায় না তার বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হবে। 32 ধারা। কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণীর ব্যক্তি। সাক্ষ্যদানের পর মারা গেলে, হারিয়ে গেলে, সাক্ষ্য প্রদানে অক্ষম হয়ে গেলে এবং আদালতে উপস্থাপন করা সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ হলে। 32 ধারায় বিবৃতি দানের পর যদি তিনি মারা যায়, সেই বিবৃতি প্রাসঙ্গিক 32-1। দৈনন্দিন কাজের রীতিনীতি স্বরূপ লিখনী 32-2। আর্থিক মালিকানা সম্পর্কিত লিখনী 32-3। অধিকার বা প্রথা সম্পর্কিত বিবৃতি প্রাসঙ্গিক 32-4। বৈবাহিক সম্পর্ক প্রমাণে বিবৃতি প্রাসঙ্গিক 32-5। বৈবাহিক সম্পর্ক প্রমাণে লিখনী প্রাসঙ্গিক 32-6। কারবার সম্পর্কিত লিখনী প্রাসঙ্গিক 32-7। এবং কোন চিত্র বা ব্যঙ্গচিত্র সম্পর্কে একাধিক ব্যক্তির অভিমত প্রাসঙ্গিক বা মনোভাব প্রাসঙ্গিক হবে 32-8। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। দয়া করে আবারও বলি, না লিখে ঘুমাবেন না, 3 বার লিখবেন দেন ঘুমাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।